বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 7 আলোচনা করতেছিলাম। অলরেডি আমাদের একটা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা অধ্যায় 7-এর যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পীড়ন। গত ক্লাসে আমরা একটু বলেছিলাম তোমাদের যে আজকে আমরা আলোচনা করব হচ্ছে পীড়ন। পীড়ন মানে যন্ত্রণা, পীড়ন মানে হচ্ছে প্যারা। আমরা যারা ছাত্রছাত্রী আছি তারা প্রায় এই শব্দটা ব্যবহার করে থাকি যে টিচাররা শুধু আমাদের প্যারা দেয়, টিচাররা শুধু আমাদের প্যারা দেয়। আসলে এই প্যারা শব্দটা পীড়ন থেকে এসেছে। প্যারা শব্দটি এই পীড়ন থেকে এসেছে। তাহলে এই পীড়ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। কোনো বস্তুর উপর বল প্রয়োগে বিকৃত করলে প্রযুক্ত বলের বিপরীত দিকে একক ক্ষেত্রফলে যে প্রত্যয়নী বলের সৃষ্টি হয় তাকে পীড়ন বলে। পীড়ন সমান হচ্ছে F/A। পীড়ন সমান হচ্ছে F/A। আমি আবার একটু বলে দিচ্ছি। কোনো বস্তুর উপর বল প্রয়োগে বিকৃত করলে প্রযুক্ত বলের বিপরীত দিকে একক ক্ষেত্রফলে যে প্রত্যয়নী বলের সৃষ্টি হয় তাকে পীড়ন বলে। এই সংজ্ঞার মধ্যে কয়েকটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলোর মানে কি সেগুলো আগে আমাদের জানা উচিত। তোমরা অনেকে জানো আমি এখানে এল দৈর্ঘ্যের একটি বস্তু নিলাম। এল দৈর্ঘ্যের একটি বস্তু নিলাম। এই বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ। এই বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ। এবার প্রস্থচ্ছেদ কি সেটা আমাদের জানা উচিত। আমার হাতে একটা মার্কার আছে। এই মার্কারের যদি আমি প্রস্থ বরাবর ছেদ করি, এই বরাবর যদি ছেদ করি, শিরচ্ছেদ নাম শুনেছো তোমরা? শিরচ্ছেদ মানে মানুষের শরীর থেকে শির বা মাথা আলাদা করে দেওয়া, শিরচ্ছেদ। তাহলে এটা হলো প্রস্থচ্ছেদ। প্রস্থ বরাবর যদি আমি কেটে ফেলি তাহলে এখানে যে অংশটা পাওয়া যায় সেটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই জায়গায় হচ্ছে এ। এবার আমরা যদি এই বস্তুটিকে বল প্রয়োগে বিকৃত করি, এখানে বিকৃতিটা হলো দৈর্ঘ্য বিকৃতি। নিচের দিকে আমি বল প্রয়োগ করলাম এফ। বস্তুটির দৈর্ঘ্য বৃদ্ধি পেল স্মল এল পরিমাণ। এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। বস্তুটির দৈর্ঘ্য বৃদ্ধি পেল স্মল এল পরিমাণ, এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। তাহলে বল প্রয়োগ করলাম আমি নিচের দিকে। এখন তুমি যখন নিচের দিকে বল প্রয়োগ করবা, এই বস্তুটি তোমাকে একটা বল প্রয়োগ করবে উপরের দিকে। অর্থাৎ তুমি যেই দিকে বল দিবা তার বিপরীত দিকে। যদি আরো সহজ উদাহরণ বলি, একটা রাবার ব্যান্ড অথবা একটা স্প্রিং, তুমি নিচের দিকে বল প্রয়োগ করলা, এই পর্যন্ত ছিল। পরে এটাকে তুমি বল প্রয়োগে এতটুকু লম্বা করলা। তুমি নিচের দিকে যেই বলটা দিলা, এই স্প্রিংটি কিন্তু তোমাকে বিপরীত দিকে একটা বল দিবে। তুমি যদি একটা স্প্রিং যে কোনো একটা জায়গায় এক প্রান্ত আটকে রেখে অপর প্রান্তে ধরে টান দাও,
টান দিলে দেখবা তুমিও একটা টান অনুভব করবা। তার মানে হচ্ছে এই, তুমি যেই দিকে বল প্রয়োগ করবা স্প্রিং তোমাকে তার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে। যেই বলের কারণে স্প্রিংটি তার পূর্বের অবস্থায় যেতে চায়, যে বলের কারণে যে কোনো বস্তু তার পূর্বের অবস্থায় যেতে চায় তাকে বলা হয় প্রত্যয়নী বল। এই যে দেখো এখানে, যেই বলের কারণে কোনো বস্তু তার পূর্বের অবস্থায় যেতে চায় সেই বলটাকে বলা হয় প্রত্যয়নী বল। এবার এই জায়গায় দেখো, আমি এখানে যে বল দিয়েছি এফ, এই বস্তুটি আমাকে সমান পরিমাণ বল দিবে এবং সেটা হবে বিপরীত দিকে। আমি এখানে যদি 5 নিউটন বল দেই, এই বস্তুটি আমাকে বিপরীত দিকে 5 নিউটন বলই দিবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো প্রযুক্ত বল এবং প্রত্যয়নী বল দুটি বলের মান সমান। প্রযুক্ত বল এবং প্রত্যয়নী বল এই দুটি বলের মান সমান, কিন্তু এই দুটি বলের দিক আলাদা। একটি বল হচ্ছে নিচের দিকে, আর একটি বল এখানে দেখা যাচ্ছে উপরের দিকে। একটি বল যদি ডান দিকে হয়, আরেকটি বল হবে বাম দিকে। ওকে, এবার সংজ্ঞাটা আমরা দেখি। কোনো বস্তুর উপর বল প্রয়োগে বিকৃত করলে, বস্তুর উপর বল প্রয়োগে বিকৃত করলাম, প্রযুক্ত বলের বিপরীত দিকে, প্রযুক্ত বল নিচের দিকে আর আমাদের এখানে বিপরীত দিক হলো উপরের দিকে। বিপরীত দিকে একক ক্ষেত্রফলে যে প্রত্যয়নী বলের সৃষ্টি হয় তাকে পীড়ন বলে। তার মানে কি দাঁড়ালো, এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল অথবা প্রত্যয়নী বল হচ্ছে এফ বা এফ প্রাইম। আমরা বলেছি দুইটি বলের মানই সমান, প্রযুক্ত বল যা হবে প্রত্যয়নী বল ওই জায়গায় তাই হবে, যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে হয়। স্থিতিস্থাপক সীমা কি একটু পরে বলছি আমি। তাহলে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল বা প্রত্যয়নী বল হচ্ছে এফ, তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল বা প্রত্যয়নী বল হচ্ছে এফ বাই এ। একক ক্ষেত্রফলে যে প্রত্যয়নী বলের সৃষ্টি হয় তাকে পীড়ন বলে, তাহলে এফ বাই এ এটাকেই বলা হচ্ছে পীড়ন। এই যে দেখো আমরা তাই লিখেছি, এফ বাই এ মানে হচ্ছে পীড়ন, মানে যন্ত্রণা বলেছি। কিভাবে যন্ত্রণা সেটা বুঝাবো আমি, খেয়াল করো। এই জায়গায় পীড়নের একক কি বলতো, নিউটন পার মিটার স্কোয়ার, অথবা তুমি বলতে পারো প্যাসকেল। তো নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে চাপের একক, বা প্যাসকেল হলো চাপের একক। চাপের ইংরেজি হচ্ছে প্রেসার। অনেক সময় টিচার যখন কলেজে 50টা কি বলে ম্যাথ প্র্যাকটিক্যাল করতে দেয়, তখন তোমাদের স্টুডেন্ট অনেকেই বলে কি যে প্যারার মধ্যে আছি, অথবা কি যে প্রেসারের মধ্যে আছি, কি যে যন্ত্রণার মধ্যে আছি, এতগুলো প্র্যাকটিক্যাল দিল একসাথে। এই যে কি যে প্যারা, কি যে যন্ত্রণা, কি যে প্রেসার, এই সবগুলোই হচ্ছে এই যে দেখো নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। প্যারা মানে পীড়ন, যন্ত্রণা মানে পীড়ন, প্রেসার মানেও পীড়ন, তুমি চাপ মানেও কি পীড়ন। তাহলে পীড়ন মানে আমি প্রমাণ করতে যাচ্ছি যন্ত্রণা, পীড়ন মানে যন্ত্রণা। ওকে, যদি পীড়ন মানে যন্ত্রণা হয় তাহলে আমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছি পীড়ন সমান হচ্ছে এফ বাই এ। তার একক কত সেটাও আমরা বুঝে গিয়েছি। এইবার পীড়ন আছে 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, 2 নাম্বার হচ্ছে আয়তন পীড়ন, 3 নাম্বার হচ্ছে কৃন্তন পীড়ন। দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, কৃন্তন পীড়ন, ওই জায়গায় ক্ষেত্রফল পীড়নও বলা যায়। যাই হোক, এই 3 প্রকার পীড়ন বিকৃতি আমরা 3 প্রকার পড়েছিলাম, বিকৃতিও আমরা 3 প্রকার পড়েছিলাম। তাহলে এই 3 প্রকার পীড়ন আলাদা করে পড়ার কোনো দরকার নেই। পৃথিবীতে যত প্যারা আছে, পৃথিবীতে যত পীড়ন আছে, সকল পীড়নই হচ্ছে এফ বাই এ। সংজ্ঞায় তাই বলে সবার ক্ষেত্রেই এফ বাই এ। এখানে একটা সহজ কথা বলে দিচ্ছি,
যত পীড়ন আছে, দৈর্ঘ্য পীড়ন হোক, আয়তন পীড়ন হোক, বা কৃন্তন পীড়ন হোক, বা বিবর্তন পীড়ন হোক, সকল পীড়ন হচ্ছে F/A। এটা আলাদা করে মনে রাখার আর কোনো দরকার নাই। ওকে, তাহলে পীড়ন বা যন্ত্রণা আমরা শিখে গেলাম। যন্ত্রণার সংজ্ঞাটা শিখলাম আর কি। ওকে, এইবার আমরা যন্ত্রণা নিয়ে একটা সমীকরণ আছে, বিজ্ঞানী হুক এটা দিয়েছেন, যন্ত্রণার সমীকরণ মানে পীড়নের সমীকরণ। আসলে আমরা পড়ালেখা করতে চাই, আর পড়ালেখা যখন শুরু করি তখনই মাথায় একটা চাপ থাকে, আমাকে এটা পড়তে হবে, এত চাপ নিয়ে তো পড়ালেখা করা যায় না। আসলে পদার্থবিজ্ঞান যখন তোমরা পড়বা দেখবা সব বাস্তব, যে জিনিসগুলো আমরা আগের থেকেই জানতাম, এখন বইয়ের মধ্যে একটু ভাষাগত পরিবর্তনের কারণে আমাদের কাছে মনে হচ্ছে এই জিনিস তো আমরা জানি না। আসলে ঘটনাটা এরকম না। তুমি দেখবা ঘুরে ফিরে ফিজিক্স সব কিছু তোমার আশেপাশে থেকে বর্ণনা করতেছে। এই যে পীড়নের কথা বললাম, এটা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা অনুভব করি বিভিন্নভাবে, বিভিন্ন বয়সের মানুষ বিভিন্নভাবে এটা অনুভব করি। প্রেশার বা চাপ বা যন্ত্রণা, বাবা মার এক ধরনের যন্ত্রণা, ছেলে মেয়ে কথা শুনে না। আবার ছেলে মেয়ের এক ধরনের যন্ত্রণা, বাবা মা বেশি চাপ দেয়, টিচার বেশি চাপ দেয়। আবার যারা চাকরি করে তাদেরও যন্ত্রণা বিভিন্ন ধরনের, আবার যারা বেকার তাদেরও যন্ত্রণা। মানে পীড়ন থেকে কিন্তু কেউ মুক্ত না। তাহলে প্রত্যেকটা মানুষই পীড়নের মধ্যে আছে, মানে প্যারার মধ্যে আছে। এই যে পীড়নের মধ্যে আছে, প্যারার মধ্যে আছে আমরা জানি, কিন্তু এইটা ফিজিক্সে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করলো, পীড়ন মানে এইটা। ওকে, এবার হুকের সূত্র। হুকের সূত্র স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি বা পীড়ন সমান কে ইন্টু বিকৃতি। সুতরাং পীড়ন বাই বিকৃতি সমান কে। এখানে এই কেটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক কে ইকুয়াল টু স্থিতিস্থাপক গুণাঙ্ক। একটু লেখে নাও, একটু সময় দিচ্ছি তোমাদের, লেখা শেষ হলেই বোঝানো শুরু করে দিচ্ছি। হুকের সূত্র ওকে, হুকের সূত্র, বিজ্ঞানী হুক যন্ত্রণার সমীকরণটা কিভাবে করেছেন খেয়াল করে দেখো। বাস্তব, অবাস্তব কোনো কথা এখানে বলা হয়নি। স্থিতিস্থাপক সীমার মধ্যে, তাহলে আমাদের জানতে হবে স্থিতিস্থাপক সীমাটা কি। স্থিতিস্থাপক সীমাটা হচ্ছে দৈর্ঘ্যের সীমা। প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা বস্তুরই একটা দৈর্ঘ্যের সীমা আছে। যদি এই দৈর্ঘ্যের সীমার বাইরে চলে যায় তাহলে কেউ আর এটা সহ্য করতে পারে না। তাহলে স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝায়, সেটা হচ্ছে, আমি এটা বলেছিলাম একটি বস্তু, এই বস্তুকে আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগে বাঁকা করলাম, আবার ছেড়ে দিলাম, এটা আগের জায়গায় চলে গেল। এবার সর্বোচ্চ বল প্রয়োগ করলাম, সর্বোচ্চ যতটুকু বল প্রয়োগ করার পরে যদি আমি ছেড়ে দেই তাহলে সে আগের অবস্থায় চলে যায়। ওই সর্বোচ্চ প্রযুক্ত বলটাকে বলা হচ্ছে এই বস্তুর স্থিতিস্থাপক সীমা। যদি এর থেকে বেশি বল আমি প্রয়োগ করতাম তাহলে এটা দেখো বাঁকা হয়ে গেল, সে আর আগের অবস্থায় যাচ্ছে না। তার মানে কি, আমি এখন যে বল দিয়েছি সেটা তার দৈর্ঘ্যের সীমার বাইরে, তার স্থিতিস্থাপক সীমার বাইরে আমি বল দিয়েছি। তাহলে স্থিতিস্থাপক সীমার বাইরে বল দিলে
এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে না। যদি স্থিতিস্থাপক সীমার ভিতরে বল দেওয়া হয় তাহলে এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন মানে যন্ত্রণা আর বিকৃতি মানে কি তোমরা তো জানোই। আমি যদি আমার হাতটা তোমাদের কাছে দিয়ে দেই, 4-5 জন ছেলে আমার হাতে ধরে টানতেছে, তো 4-5 জন ছেলে আমার হাতে ধরে যখন টানবে, আমি যখন পিছনের দিকে টানবো তখন আমার হাতের মধ্যে একটা টান অনুভূত হবে, আর বেশি টান অনুভূত হলে আমার হাতে একটা যন্ত্রণা হবে। হাতে যে যন্ত্রণাটা হচ্ছে ওইটাকে আমি বলতেছি পীড়ন যন্ত্রণা। আর তুমি যে আমার হাত ধরে টেনে লম্বা করার চেষ্টা করতেছো, আমরা দেখেছিলাম এই জায়গায় লম্বা করা এক ধরনের বিকৃতি। তুমি যত বেশি টান দিবে আমার হাত তত বেশি লম্বা হওয়ার চেষ্টা করবে, আর আমি তত বেশি যন্ত্রণা পাবো। তাহলে আমার হাতে ধরে তুমি যখন টান দিবা, টান দেওয়ার সময় যত বেশি বিকৃত করবা আমার হাত, আমি তত বেশি যন্ত্রণা পাবো। একইভাবে যদি অন্য বিকৃতির কথা বলি, মোচড় বিকৃতি, এবার আমার হাতটা সোজা আছে, তুমি আমার হাতটা এইভাবে বাঁকা করে মুচড়ে ধরতেছ। অনেক সময় দেখবা রেসলিং খেলার মধ্যে হাত মুচড়ে ধরে, বিভিন্ন প্রতিযোগিতায় হাত মুচড়ে ধরে। তো আমার এখানে যদি তুমি হাত মুচড়ে ধরো তাহলে আমার হাত বিকৃত করে ফেলতেছ। এই বিকৃতিটা যত বাড়বে আমার হাতে তত বেশি যন্ত্রণা হবে। আমার হাত যত বেশি বিকৃত করবা আমি যন্ত্রণা পাবো তত বেশি। তার মানে এই যে পীড়নটা হচ্ছে বিকৃতির সমানুপাতিক। বিকৃতি যত বাড়বে পীড়ন তত বাড়বে। এটা আমার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, এখানে স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে এটার ক্ষেত্রে প্রযোজ্য। আমি যত বেশি বল দিব পীড়ন তত বাড়বে, কারণ পীড়নের সূত্র কি শিখেছি আমরা? পীড়ন ইকুয়াল টু F/A। এটার মধ্যে আমি যত বেশি বল দিব স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ততই বাড়বে। বল বেশি মানে পীড়ন বেশি, বল কম মানে পীড়ন কম। একেবারে বেসিক কথা, কোনো ঝামেলা এখানে আশা করা যায় নাই। তারপরেও যদি তোমাদের সমস্যা মনে হয় আমাকে জানাবা কমেন্টে। কমেন্টে জানালে আমি আবার এটা অন্যভাবেও বোঝানোর চেষ্টা করব, যদি না বুঝো। তবে আশা করি আমি তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে পীড়ন সমানুপাতিক বিকৃতি, সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দেই তাহলে আমাদের কি আসবে? একটি সমানুপাতিক ধ্রুবক আসবে। ধ্রুবকটা রেখে দিলাম। এবার ধ্রুবক ডান পাশে রেখে দিলে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি সমান হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা এক একটা বস্তুর জন্য এক এক রকম। কোনো বস্তুর জন্য মানে একটা নির্দিষ্ট বস্তুর জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্দিষ্ট, কিন্তু বস্তু চেঞ্জ হবে তার গুণাঙ্কের মানও চেঞ্জ হবে। যদি তোমাদের বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে, স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে, এখান থেকে সংজ্ঞাটা দিতে পারবা। আর এখান থেকে তোমাদের সংজ্ঞাটা দিতে হবে। সেটা হচ্ছে এমন: স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাতকে, পীড়ন ও বিকৃতির অনুপাতকে ওই বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। যদি তোমরা লিখতে চাও আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই। আমি একটু এখানে এডিট করলাম, আমি একটু এডিট করব। স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক সীমার মধ্যে এখানে লিখবা কোন বস্তুর, এতটুকু এডিট করলাম, পীড়ন ও বিকৃতির অনুপাতকে ওই বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা কি লিখলাম? স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাতকে
ওই বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক স্থিতিস্থাপক হবে, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। আমরা এবার এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সমীকরণ শিখব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। আমি মুছে দিচ্ছি। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ওই বস্তুর ইয়ং গুণাঙ্ক বলে। 9-10-এ তোমরা পড়েছো ইয়ং মডুলাস, একই কথা। ইয়ং গুণাঙ্ক আর ইয়ং মডুলাস একই কথা। তাহলে ইয়ং গুণাঙ্ক বলে লিখব ইয়ং গুণাঙ্ক y দিয়ে প্রকাশ করা হয়, y ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। এবার তোমরা সবাই জানো দৈর্ঘ্য পীড়ন, ক্ষেত্রফল পীড়ন, আয়তন পীড়ন, কৃন্তন পীড়ন, ব্যবর্তন পীড়ন, পৃথিবীতে যত পীড়ন আছে, যত প্যারা আছে, যত যন্ত্রণা আছে, সকল পীড়নের সমীকরণ হচ্ছে F/A। একটু আগে আমরা আলোচনা করেছি, ভুলে যাওয়ার কথা না। তাহলে পীড়ন মানে F/A। এবার দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি আমরা শিখেছিলাম আগের ক্লাসে। কত ক্লাসে? স্মল এল বাই ক্যাপিটাল এল যদি হয় তাহলে এটাকে লেখা যায় y ইকুয়াল টু FL ডিভাইডেড বাই AL। এটা হচ্ছে ইয়ং গুণাঙ্কের সমীকরণ। y ইকুয়াল টু FL ডিভাইডেড বাই AL। একটা সমীকরণ যখন প্রতিপাদন করা হয়ে যায় তখন বর্তমান প্রেক্ষাপটে, অর্থাৎ যখন সৃজনশীল প্রশ্ন হয় তখন আমাদের খুব ভালোভাবে যেটা জেনে রাখতে হবে এই সমীকরণের মধ্যে কোনটা কি রাশি, কোত্থেকে আসলো, কিভাবে আসলো, সেই বিষয়গুলো যদি আমরা খুঁটিনাটি জানতে পারি তাহলে আমাদের সৃজনশীল কেউ আটকাতে পারবে না। আর যদি খুঁটিনাটি না জানি, শুধুমাত্র সমীকরণ জানি, তাহলে আটকে যাব। সমীকরণগুলো কিভাবে আসলো, কোত্থেকে আসলো, যদি এটা জেনে রাখতে পারি আমাদের জন্য পদার্থবিজ্ঞান সহজ হবে। আর যদি শুধুমাত্র সূত্র মুখস্থ করি, আমার সৃজনশীল উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র সূত্র লাগবে, বাকিগুলো লাগবে না, তাহলে আর ভালো ফিজিক্স বোঝা যাবে না এবং সৃজনশীল ভালোভাবে উত্তরও করা যাবে না। ওকে, তাহলে y হলো ইয়ং গুণাঙ্ক, F হলো প্রযুক্ত বল, L হলো আদি দৈর্ঘ্য, স্মল l হলো দৈর্ঘ্যের পরিবর্তন, অর্থাৎ যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় অথবা সংকুচিত হয়, দুইটাই হতে পারে, দৈর্ঘ্যের পরিবর্তন। এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যদি তোমাদের এখানে আমি এমন একটি তার নেই, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হয় a, দৈর্ঘ্য যদি হয় l, আর দৈর্ঘ্যের পরিবর্তন যদি হয় স্মল l, তাহলে এই জায়গায় দেখো বল প্রয়োগ করেছি হচ্ছে F। বল প্রয়োগ করেছি কি F, সবই চলে আসলো। F এখানে আছে, ক্যাপিটাল L এই জায়গায় আছে, স্মল l এখানে আছে, A ও এখানে আছে। তাহলে একটা চিত্রের মাধ্যমে যদি আমরা মনে রাখতে পারি,
অর্থাৎ এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, সেটা যদি আমাদের জানা থাকে, সৃজনশীল আমাদের আটকাবে কিভাবে? আটকানোর তো সুযোগ নেই। কিন্তু শুধুমাত্র যদি আমরা সূত্রটা মুখস্থ করি, সূত্র লিখতে গেলেও ভুল হবে। সুতরাং আমরা পড়ব কিভাবে? ধীরে ধীরে, তাড়াহুড়া করে না। এই সূত্রগুলো মুখস্থ করলাম, এটা করলাম, ওইটা করলাম, পরে দেখা গেল কিছুই পারলাম না। হ্যাঁ, পরীক্ষার আগের প্রিপারেশন আলাদা, পরীক্ষার আগের মুহূর্তে প্রিপারেশন আর এখন ভালো করে পড়ার প্রিপারেশন দুইটা ভিন্ন। পরীক্ষার আগের রাতে তুমি একটা অধ্যায়ের শুধুমাত্র সূত্রগুলো দেখবা, সব প্রতিবেদন তো দেখার দরকার নেই, কারণ এগুলো আমার মাথায় আছে। সূত্রগুলো দেখে পরে আমি সৃজনশীল প্র্যাকটিস করলেই আমার আগে যে বিষয়গুলো আমি বুঝেছি সেই বিষয়গুলো আবার আমার মনে চলে আসবে। তো পরীক্ষার আগের প্রিপারেশন আলাদা, আর ফিজিক্স পড়ার আলাদা বিষয়। বুঝে শুনে সামনের দিকে যদি যাও ভুলবা না, মানে 2-4 মাস তো না, 1-2 বছরে তুমি ভুলবা না। কিন্তু যদি মুখস্থ করো 1 সপ্তাহ মনে থাকবে না, পরে আবার ভুলে যাবো। যাই হোক, এবার এই জায়গা থেকে যেই কারণে এটা লিখলাম সেটা হচ্ছে এই এফ সমান আমরা লিখতে পারি mg। যখন একটি বস্তুর মধ্যে m ভরের একটি ভরকে ঝুলিয়ে দিব বা বস্তুকে ঝুলিয়ে দিব, তখন নিচের দিকে বল হবে mg। আর এ হলো ক্ষেত্রফল, একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এমন হবে, তোমরা জানো একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে এমন, যেটা হলো বৃত্তের ক্ষেত্রফল। এই বৃত্তের ক্ষেত্রফল এই জায়গায় হবে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল এই জায়গায় হবে পাই আর স্কোয়ার। এই জায়গায় আরটা হলো তারের ব্যাসার্ধ, আরটা হলো তারের ব্যাসার্ধ। তাহলে আমাদের সূত্র যেটা দাঁড়ায় সেটা হচ্ছে mgl ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল। আমাদের যখন যে সূত্র লাগবে আমরা সেইটাই ব্যবহার করব। আমাদের কিন্তু এই সূত্র লাগতে পারে, y ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তোমার ইয়ং গুণাঙ্ক দেওয়া থাকলো, দৈর্ঘ্য পীড়ন দেওয়া থাকলো, বলতে পারে দৈর্ঘ্য বিকৃতির মান কত বের করতে হইতে পারে। তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত সবই জানি। যখন যেটা আমার কাছে চাওয়া হবে আমি সেটার উত্তর দিতে পারবো। আর যদি শুধুমাত্র একটা সূত্র আমি মুখস্থ করতাম তাহলে কিন্তু আমি সৃজনশীলের উত্তর দিতে পারতাম না। হয়তো পারতাম যদি আমার কমন পড়ে যেতে পারতাম, কমন বলে কোনো কথা নেই। আমার কথাটা হলো পদার্থবিজ্ঞানে কমন বলে কোনো কথা নেই। হ্যাঁ, টিচাররা যখন প্রশ্ন করে একটু প্যাচ থাকতে পারে, যে প্যাচটা আমি ধরতে না পারি, হ্যাঁ 2-1টা প্রশ্ন এরকম হইতে পারে, কিন্তু কমন বলে কোনো কথা নেই। পদার্থবিজ্ঞানের প্রথম থেকে শেষ পর্যন্ত তো আমাকে পড়তেই হবে, ইন্টারমিডিয়েট যেহেতু আমি পড়ি, যে বইটা আমার আছে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে একবার পড়তে হবে, পড়ে বুঝতে হবে, তারপরে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। কে কতটা ভালো বুঝেছে সেটার জন্য মূলত পরীক্ষা, অন্য কিছু নয়। ওকে, আমরা এটা দিয়ে এখন অঙ্ক করব। টু 2.5 মিটার দৈর্ঘ্যের একটা ছোট্ট অঙ্ক করি প্রথম, পরে একটু বড় অঙ্ক করব। একটি তারের ব্যাসার্ধ 2 মিলিমিটার, তারটিকে ঝুলিয়ে তার মুক্ত প্রান্তে 25 কেজি ভর যুক্ত করা হলো। তারের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। তোমাদেরকে আমি বলেছিলাম যে
পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। পীড়ন মানে প্যারা। আর দৈর্ঘ্য বিকৃতি, ক্ষেত্রফল বিকৃতি বা আয়তন বিকৃতির একক আমরা আগের ক্লাসে বলেছিলাম একক নাই। তাহলে ইয়ং গুণাঙ্ক হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতির যেহেতু একক নাই, নিচের অংশের একক নাই, তাহলে পীড়নের এককই হলো ইয়ং গুণাঙ্কের একক। পীড়নের এককই হলো ইয়ং গুণাঙ্কের একক। ওকে, তারের দৈর্ঘ্য প্রসারণ বের করো। আমি কিন্তু এখানে তারের দৈর্ঘ্য প্রসারণ চেয়েছি, দৈর্ঘ্য বিকৃতিও চাইতে পারে। যদি বলা হয় দৈর্ঘ্য বিকৃতি, তাহলে আমরা জানি দৈর্ঘ্য বিকৃতি সমান স্মল এল বাই ক্যাপিটাল এল। কিন্তু আমি এখানে কি চেয়েছি, তারটি কতটুকু প্রসারিত হয়েছে ততটুকু চেয়েছি। স্মল এল বাই ক্যাপিটাল এল এটা আমি চাইনি। দুইটা কথা ভালো করে বুঝে রাখতে হবে, না বুঝে কিন্তু কোনো কাজ করা যাবে না। তাহলে আমি চেয়েছি তারের দৈর্ঘ্য প্রসারণ বের করো, তার কতটুকু দৈর্ঘ্য প্রসারিত হলো, তাহলে শুধু স্মল এল চেয়েছি আমি। আর যদি বলতো দৈর্ঘ্য বিকৃতি বের করো, তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল বের করা লাগতো। স্মল এল বাই ক্যাপিটাল এল বের করা লাগতো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই বুঝতে পারবা, কঠিন না তো, পদার্থবিজ্ঞান তো সহজ। দেখি এখানে আমাদের কি কি দেওয়া আছে। এখানে বলো 2.5 মিটার দৈর্ঘ্যের একটি তার, তাহলে এটা হচ্ছে আদি দৈর্ঘ্য, শুরুতে দৈর্ঘ্য যেটা দেওয়া ছিল। তাহলে আদি দৈর্ঘ্যকে আমরা ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করি 2.5 মিটার। তারের ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিলিমিটার, আর ইকুয়াল টু 2 মিলিমিটার। এবার এখানে যে ব্যাসার্ধ দেওয়া আছে মিলিমিটার এককে, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় মিটার এককে, তাহলে এটাকেও আমাকে মিটার এককে নিতে হবে, মিলিমিটার এককে রাখলে হবে না। 2 ইন্টু 10⁻³ মিটার। এরপরে কি দেওয়া আছে, তারটিকে ঝুলিয়ে তার মুক্ত প্রান্তে, অর্থাৎ এক জায়গা থেকে ঝুলাবো, ঝুলানোর পর নিচের প্রান্তে 25 কেজি ভর যুক্ত করা হলো, তাহলে এম এর মান 25 কেজি। তারের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে 2 ইন্টু 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। আমার বের করতে বলা হয়েছে তারের দৈর্ঘ্য প্রসারণ স্মল এল ইকুয়াল টু হোয়াট। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা লিখব, আমরা জানি y ইকুয়াল টু mg/l ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল। তো আমাদের বের করতে বলেছে স্মল এল, তাহলে স্মল এলটাকে বাম পাশে নিয়ে আসি। স্মল এল ইকুয়াল টু mgl ডিভাইডেড বাই ওয়াইটাকে ডান পাশে নিয়ে যাই, পাই আর স্কোয়ার ইন্টু ওয়াই সমান 25 ইন্টু 9.8 ইন্টু 2.5 3.1416 ইন্টু 2 ইন্টু 10⁻³ এখানে ওয়ার মান হচ্ছে 2 ইন্টু 10⁸। এটার মানটা কত তোমরা বের করবা।
এখানে যে মানটা আসলো সেটা আমরা লিখে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশন করে নিবা। তোমাদের মধ্য থেকে একজন স্টুডেন্টের রেজাল্ট আমি নিচ্ছি। জিরো পয়েন্ট 0.243 মিটার। তাহলে এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তোমরা ক্যালকুলেশন করে নিবা, মান যা আসবে সেটাই লিখবা, তবে এটা একজন স্টুডেন্টের মান। ওকে, আশা করি তোমরা সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছ। একটা এসডব্লিউ দিয়ে দেই, একই রকম, শুধুমাত্র ডিজিট চেঞ্জ করে। রেজাল্টগুলো কমেন্টে জানাবা। মিটার 1.5 মিলিমিটার, 30 কেজি, 1.2 × 10⁸ নিউটন পার মিটার স্কয়ার। তারের দৈর্ঘ্য প্রসারণ বের করো। এটা তোমাদের এসডব্লিউ দিলাম। আর একটা অঙ্ক করি আজকে আমরা। এ ও বি দুটি সমান দৈর্ঘ্যের তারে সমান বল প্রয়োগ করায় এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি বি তারের দৈর্ঘ্য বৃদ্ধির 2.5 গুণ হয়। এ ও বি দুটি সমান দৈর্ঘ্যের তারে সমান বল প্রয়োগ করায় এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি বি তারের দৈর্ঘ্য বৃদ্ধির 2.5 গুণ হয়। তার দুটির ব্যাসার্ধ যথাক্রমে 2 মিলিমিটার ও 3 মিলিমিটার। এ তারের ইয়ং গুণাঙ্ক 3 × 10⁸ নিউটন পার মিটার স্কয়ার হলে বি তারের ইয়ং গুণাঙ্ক কত হবে? আবার বলে দিচ্ছি আমি অঙ্কটা। এ ও বি দুটি সমান দৈর্ঘ্যের তারে সমান বল প্রয়োগ করায় এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি বি তারের দৈর্ঘ্য বৃদ্ধির 2.5 গুণ হয়। তার দুটির ব্যাসার্ধ যথাক্রমে 2 মিলিমিটার ও 3 মিলিমিটার। এ তারের ইয়ং গুণাঙ্ক 3 × 10⁸ নিউটন পার মিটার স্কয়ার হলে বি তারের ইয়ং গুণাঙ্ক কত হবে? এটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, অঙ্কটি আমরা এখন করব। পদার্থবিজ্ঞানের অঙ্ক করার আগে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যদি কোনো অঙ্ককে চিত্রে স্থাপন করা যায় বা চিত্র দ্বারা বোঝা যায় তাহলে চিত্র আঁকবা। আর যদি চিত্র দরকার না হয় তাহলে উদ্দীপকের মধ্যে যে উপাত্তগুলো দেওয়া আছে, উদ্দীপকের মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে ডান পাশে লিখবা।
তারপরে চিন্তা করবা কি করা যায়। আগেই চিন্তা করে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। হ্যাঁ, পরীক্ষার হলের হিসাবটা আলাদা। পরীক্ষার হলের হিসাব হলো আমরা এখন যে প্র্যাকটিস করতেছি সেই প্র্যাকটিসের উপর যেই নিয়মের অঙ্কগুলো আমরা পারি, সৃজনশীল দেখলেই বোঝা যাবে যে এই নিয়মের অঙ্কগুলো আমরা পারি, সেটাতে আমরা হাত দিব, সেই সৃজনশীল আমরা আনসার করব। কিন্তু মামুন স্যারের কথা অনুসারে মামুন স্যার বলেছিল যে আগে উপাত্তগুলো ডান পাশে লিখবো, তারপরে চিন্তা করব। হ্যাঁ, এখন চিন্তা করবো এইভাবে যখন একটা নতুন সমস্যা আমাদের সামনে আসবে। কারণ এখন তো আমাকে সবই সমাধান করতে হবে, কিন্তু পরীক্ষার হলে আমাকে সব সমস্যার সমাধান করতে হবে না। সৃজনশীল থাকবে 8টা, আমাকে আনসার করতে হবে 5টা। সুতরাং আমার অপশন আছে সেহেতু আমি দেখব কোনটা সহজ, কোনটা আমার প্র্যাকটিসের মধ্যে আছে। একেবারে সহজ প্রশ্ন দিয়ে আমি আনসার করা শুরু করব। আমরা তো ছাত্র বা ছাত্রী, আমাদের চিন্তাটা একটু অন্যরকম। কীরকম আমি জানি একটু, সেটা হচ্ছে আমরা চিন্তা করি 8টা সৃজনশীল থেকে আমি এই 4টা পারি, একটা তো আমি পারি না, সর্বনাশ। দেখি আশেপাশে কারো কাছ থেকে ওই একটা সৃজনশীল আগে দেখে লেখা যায় কিনা। মানে আশেপাশে কারো কাছ থেকে যদি আমি আগে একটা দেখে লিখতে পারি, আর 4টা তো আমি পারি, আর 4টা পারি, তাহলে আমার 5টা হয়ে গেল। এইবার ওই একটা সৃজনশীল খুঁজতে গিয়ে দেখতে গিয়ে 1 ঘন্টা সময় চলে গেল। 1 ঘন্টা সময় যখন ওই একটা সৃজনশীল খুঁজতে গিয়ে চলে গেল, আর তখন কি হলো, তখন আমার 4টা সৃজনশীল করার জন্য সময় রইল আর 2 ঘন্টা। 2 ঘন্টাও না, 1 ঘন্টা 35 মিনিট। এই আমার মাথা নষ্ট। আর মাথা নষ্ট করে আমি যখন লিখতে শুরু করলাম, তখন আমার এই 4টা সৃজনশীল থেকে 2টা আনসার করলাম ঠিকঠাক, আরগুলো যে কী করেছি বাসায় এসে বলি কত পাবো জানি না। এই কাজটা কোনো অবস্থাতেই করা যাবে না। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে তুমি একেবারে সহজ, তুমি যেটা সবচেয়ে বেশি ভালো পারো সেটা উত্তর করবা। একটা সৃজনশীল পরীক্ষার হলে উত্তর করার মানে হচ্ছে স্টুডেন্টের মাথা থেকে এমন একটা বড় বোঝা মাথা থেকে নেমে গেল। এরপরে তুমি আরেকটা সৃজনশীল আনসার করবা, তোমার মাথা থেকে আরও একটা বোঝা নেমে গেল, তোমার নিজেকে হালকা মনে হবে। তুমি যদি এমন হয় প্রথম 2টা সৃজনশীল 40-45 মিনিট বা 50 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারো, তাহলে তোমার সাহসটাই বেড়ে যাবে, তোমার চিন্তা মুক্ত হয়ে যাবে তুমি। তারপরে 3 নাম্বারটা আনসার করো, পারবা। 4 নাম্বার আনসার করো, তুমি পারবা। 4টা আনসার করার পরে তো তুমি রিল্যাক্স। এরপরে তুমি যেটা ধরবা সেটাও দেখবা তুমি পেরে যাচ্ছ। ক খ যদি লিখতে পারো, একটা অঙ্ক যদি করতে পারো, বাকি থাকে একটা 4 নাম্বারের জন্য। সে 4 নাম্বারের জন্য সূত্র লিখলেও নাম্বার আছে। সুতরাং আমি যেটা পরামর্শ দিব, আমি না শুধু, সব টিচারই বলে যে প্রথম তোমরা সহজটা দিয়ে আনসার শুরু করো, কিন্তু আমরা তো স্টুডেন্ট, আমরা আমাদের মতোই চলি। কখনো এটা করা যাবে না। বিশ্বাস করো, তুমি যখন তোমার মতো করে লেখা শুরু করবা, তুমি নিজের যোগ্যতায় যখন লিখতে থাকবা, তোমার ব্রেনটাই খুলে যাবে। আর ব্রেনটা যখন খুলে যাবে, তখন তুমি অনেক বেশি নাম্বার পাবা, তুমি আশাও করতে পারো না এর থেকে বেশি নাম্বার পাবা। এই জন্য আমি বলবো, আশেপাশে তাকানোর কোনো দরকার নাই, তুমি যতটুকু পারো নিজের থেকে শুরু করো। পরীক্ষার হলে আনসার করতে থাকো, একটা আনসার করবা তুমি হালকা হবা, আর একটা আনসার করবা আরও হালকা হবা, তোমার ব্রেন আরও বেশি খুলে যাবে। ওকে, তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কোনো অঙ্কের ক্ষেত্রে উপাত্তগুলো কি আছে সেটা আগে খুঁজে বের করব। এখানে বলা আছে এ ও বি দুটি সমান দৈর্ঘ্যের তারে, তাহলে 2টা তারের দৈর্ঘ্য সমান, তাহলে আমরা লিখব L1 = L, তাহলে L2 = হবে L। 2টা দৈর্ঘ্য সমান বলেছে যেহেতু উদ্দীপক, আমাদের কিছু করার নাই। তারে সমান বল প্রয়োগ করে, 2টা তারেই সমান বল প্রয়োগ করব, তাহলে F1 = যদি F হয়, F2 = F প্রয়োগ করায় এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি, এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে L1, আর বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে L2। এইখানে একটু সাবধানে লিখতে হবে। এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি মানে এ তার যতটুকু বৃদ্ধি পেল, বি তারের দৈর্ঘ্য বৃদ্ধির 2.5 গুণ হয়।
তাহলে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি হবে বি তারের যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তার 2.5 গুণ। তাহলে বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত সেটা আগে আমাকে জানতে হবে। আমি ধরলাম বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি হলো এল, তাহলে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি হবে 2.5 এল। ভালো করে পড়ে লিখবা, এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি, এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ এ তার কতটা দৈর্ঘ্য বাড়বে সেটা হচ্ছে বি তারের দৈর্ঘ্য বৃদ্ধির 2.5 গুণ। বি তারের যতটুকু বাড়বে তার 2.5 গুণ। এই জন্য আমি প্রথমে বি তারেরটা লিখলাম, বি তারেরটা লিখলাম হচ্ছে L2 = L, আর এ তারেরটা হবে 2.5 এল। ওকে, এরপরে যেটা বলা আছে তার দুটির ব্যাসার্ধ যথাক্রমে, তার মানে R1 2 মিলিমিটার সমান 2 × 10⁻³ মিটার, আর একটা হলো R2 3 মিলিমিটার 3 × 10⁻³ মিটার। Y1 দেওয়া আছে 3 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। আমরা বের করব Y2 = what? আমরা বের করব Y2 = what? ওকে, এইবার আমরা চিন্তা করা শুরু করলাম। আমরা যেটা জানি সেটা লিখলাম, Y1 = F1 L1 / পাই R1² স্মল l1 A1 L1, অর্থাৎ আগে যে সমীকরণগুলো আমরা শিখেছিলাম প্রত্যেকটার জন্য 1 1 দিয়ে লিখলাম, কারণ দুইটা তার, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2, অর্থাৎ একটা এ তার আর একটা হচ্ছে বি তার। এবং Y2 = F2 L2 / পাই R2² L2 2 নং। এবার 1 নংকে বা 2 নংকে 1 নং দিয়ে ভাগ করব। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে যদি ভাগ করি তাহলে উপরে হবে Y2, নিচে হবে Y1। এটা হবে উপরে, এটা হবে নিচে। তাহলে উপরের যেই মানটা তোমরা জানো ঠিক থাকে F2 L2 / পাই R2² L2 ইন্টু এটার নিচে Y1 এর মানটা হওয়ার কথা। নিচেরটা আমরা যদি গুণ দিয়ে লিখি তাহলে উল্টে যায়, আমরা সবাই জানি। পাই R1² L1 / F1 L1। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে Y2টার মান আমরা বের করব। Y2 বাম পাশে রাখলাম, এই পাই আর এই পাই কেটে দিলাম। F2 এর মান হচ্ছে F, L2 এর মান হচ্ছে L, নিচে R2², নিচে L2 এর মান হচ্ছে L ইন্টু এখানে R1² L1 এর মান হচ্ছে 2.5 L / F, আর এখানে হলো L। জাস্ট এখান থেকে আমরা মানগুলো বসাইলাম। R1 R2 এর মান এখনো বসাইনি। কেন বসাইনি সেটা বলতেছি আমি। এইবার Y1 বাম পাশে নিচে ছিল, সেটা আমি ডান পাশে লিখব উপরে Y1। এবার FL কেটে দিলাম, এই L কেটে দিলাম। যা থাকে সেই অংশটা আমি উপরে লিখতেছি, তোমরা যেহেতু লিখে ফেলেছো হয়তো এই পর্যন্ত, এই অংশটা আমি মুছে দিই। Y2 = R1 / R2² ইন্টু 2.5 ইন্টু Y1। দেখো কি বাকি আছে, R1² নিচে হলো R2², এই যে R1 / R2² লিখলাম। এই জায়গায় 2.5 আছে, 2.5 লিখলাম, Y1 লিখলাম। এইবার মানগুলো বসিয়ে দিব। এখানে হচ্ছে 2 × 10⁻³ নিচে হলো 3 × 10⁻³ ইন্টু 2.5 ইন্টু 3 × 10⁸। Y1 এর মান বসিয়ে দিলাম। এইবার তোমরা ক্যালকুলেশন করে আমাকে বলবা Y2 এর মান কত। এখানে শুধুমাত্র 2/3 তার হোল স্কোয়ার করো। 33.3333
এখানে যে মানটা আসলো সেটা হলো 3.33 ইন্টু 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। এখানে যে মান আসবে আমরা তাই লিখব। তাহলে আশা করি আমরা এই অঙ্কটাও পারবো ইনশাআল্লাহ। ওকে, একটা এক্সাম্পল নেই। এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি বি তারের দৈর্ঘ্য বৃদ্ধির 2 গুণ। তার দুটির ব্যাসার্ধ যথাক্রমে একটা হলো 2 আর একটা হলো 4। এটাকে দিলাম আমি 2.5। এই অঙ্কটা আমাদের এইচডব্লিউ থাকবে। এইচডব্লিউর রেজাল্ট কমেন্টে জানাবো অবশ্যই। এ ও বি দুটি সমান দৈর্ঘ্যের তারে সমান বল প্রয়োগ করা এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি বি তারের দৈর্ঘ্য বৃদ্ধির 2 গুণ হয়। তার দুটির ব্যাসার্ধ যথাক্রমে 2 মিলিমিটার ও 4 মিলিমিটার। এ তারের ইয়ং গুণাঙ্ক 2.5 ইন্টু 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার হলে বি তারের ইয়ং গুণাঙ্ক কত হবে? ওকে, আশা করি সবাই এই অঙ্কটাও পারবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা, নিরাপদে থাকবা। সবাই সবার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।